নওশাদ সিদ্দিকী তিনি স্বতন্ত্রভাবে লড়ছেন, জোটে থাকছেন না। বামেরা বলেছিল যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে লড়তে পারে, তাতে বামেদের পুরো সহযোগিতা সমর্থন থাকবে। সেই জায়গা থেকে নওশাদ সিদ্দিকী বেরিয়ে গেলেন এবং অনেকেই বলছে আসলে তৃণমূলের সঙ্গে সেটিং করেছে, কেউ কেউ বা বলছেন আবার বিজেপির দালাল নওশাদ সিদ্দিকীকে। দেখো, প্রথম কথা হচ্ছে নওশাদ সিদ্দিকী একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং তার রাজনৈতিকভাবে নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার আছে। সে একা লড়বে না জোট করে লড়বে সেটা তার ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে বলবার কিছু নেই। কিন্তু দুটো বিষয় যেটা বলার, আমরা বামপন্থীরা যখন গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপির যে স্বৈরাচারী রাজনীতি, বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি, যা প্রতিদিন ফ্যাসিবাদের পদধ্বনি আমাদের দেশের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে, সেই সময় আমরা বামপন্থীরা মনে করেছি যে বিজেপি বিরোধী সার্বিক একটা গোটা দেশ জুড়ে ঐক্য গড়ে তোলা দরকার। এবং একই রকমভাবে আমাদের রাজ্যে যে তৃণমূল কংগ্রেস গত 12-13 বছর ধরে আমাদের রাজ্যের যুব সমাজের চাকরিকে যারা চুরি করেছে, একের পর রেশন থেকে শুরু করে সমস্ত দপ্তরে যেভাবে চুরি, গণতন্ত্র যেভাবে লুট হয়েছে, সার্বিকভাবে মহিলাদের যেভাবে নিরাপত্তা, মহিলাদের সম্ভ্রম যেভাবে লুট হয়েছে, এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল এবং গোটা দেশ জুড়ে বিজেপি দুটো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে সবাইকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিয়েছিলাম, আহ্বান জানিয়েছিলাম। আর নওশাদ সিদ্দিকীর দল অর্থাৎ আইএসএফের সঙ্গে আমরা 2021 সালের বিধানসভা নির্বাচনে একসঙ্গে সংযুক্ত মোর্চা করেই আমরা নির্বাচনে লড়াই করেছিলাম। এবং স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে 21-এর পরে যে 24-এর নির্বাচন, এই নির্বাচনে যে নওশাদ সিদ্দিকী তার গত 2-3 বছর ধরে যে দলটা তৈরি হওয়ার পরে তার বিভিন্ন সময় তার প্রমাণ দিয়েছে যে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে তিনি লড়াই করতে চান বা সর্বভারত স্তরে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান, সেটা তিনি প্রমাণ দিয়েছেন। তাই আমরা আহ্বান জানিয়েছিলাম যে লড়াইয়ের মাঠটাকে আরেকটু বড় করবার জন্য আহ্বান জানিয়েছিলাম। কিন্তু আরেকটা যেটা বিষয় 2 নম্বর হচ্ছে যে বামেরা নওশাদ সিদ্দিকীকে ডায়মন্ড হারবারে দাঁড়াবার কথা বলেনি। নওশাদ সিদ্দিকী নিজেই গত 3-4-5 মাস ধরে ডায়মন্ড হারবারে নিজে দাঁড়াবেন বলে নিজে ইচ্ছে প্রকাশ করেছেন। একটা দলের চেয়ারম্যান অর্থাৎ প্রায় সর্বোচ্চ এক্স্যাক্টলি একটা দলের সর্বোচ্চ পদাধিকারী, সে নিজে মিডিয়ার সামনে টানা একের পর একদিন বিভিন্ন সভায়, মিটিংয়ে, মিছিলে তিনি বারবার ঘোষণা করছিলেন যে তিনি ডায়মন্ড হারবারে প্রার্থী হতে ইচ্ছুক এবং বর্তমান যে সাংসদ তাকে প্রাক্তন করে দিতে তিনি পারবেন বলে তিনি সাহস জুগিয়েছেন। এবং সেই সময় আমরা বামপন্থীরা মনে করেছি ঠিক আছে, নওশাদ যখন দাঁড়াতে আগ্রহী, নওশাদ যখন নিজে আগ্রহ প্রকাশ করছেন, আমরা বামপন্থীরা সবসময় মাঠটাকে বড় করতে চাই, স্বৈরাচারের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াইটাকে শক্তিশালী করতে চাই। আমরা নিঃশর্তভাবে নওশাদ সিদ্দিকীকে আমরা সমর্থন দেবো বলে জানিয়েছিলাম। এখন গত 8-10 দিন 12 দিন ধরে বামফ্রন্টের নেতৃত্ব, বামফ্রন্টের চেয়ারম্যানের নেতৃত্বে নওশাদ সিদ্দিকীর দলের সঙ্গে আলাপ আলোচনার একটা পরিবেশ তৈরি হচ্ছিল। এবং আমরা দেখলাম যে বেশ কিছুদিন আগে তারা প্রাথমিক দফায় কিছু আসনের প্রার্থী ঘোষণা করলেন, যে আসনগুলো প্রার্থী ঘোষণা করলেন সেখানে বামফ্রন্টের প্রার্থী আছে। এবং একই রকমভাবে আমরা দেখলাম গতকাল আমরা দেখলাম আবার তারা 5-6টা আসনের প্রার্থী ঘোষণা করলেন। এবং অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম যে নিজে একটা দলের চেয়ারম্যান হিসাবে ডায়মন্ড হারবারে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন, তিনি আর ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন না। এখন এই বিষয়গুলো নিয়ে বাংলার মানুষের প্রশ্ন উঠছে, বাংলার মানুষের প্রশ্ন জাগবেই। কারণ হচ্ছে এই নওশাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চার বিধায়ক, এই নওশাদ সিদ্দিকী নিজে প্রকাশ করেছিলেন যে আমি নির্বাচনে দাঁড়াতে চাই। এখন কোন অদ্ভুত কারণে, কোন অজানা কারণে তিনি এই নির্বাচন থেকে দূরে সরিয়ে গেলেন সেটা তিনিই বলতে পারবেন। এবং তিনি যে একা লড়বার ক্ষেত্রে যে সমস্ত আসনগুলোই প্রার্থী ঘোষণা করেছেন, তার মধ্য দিয়ে কার সুবিধা হবে, তৃণমূলের সুবিধা হবে না বিজেপির সুবিধা হবে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ পরখ করবেন। এবং তার মধ্য দিয়েই মানুষের মধ্যে প্রশ্ন উঠছে বিজেপি প্রায় 6,000 কোটি টাকার ওপরে ইলেকট্রাল বন্ড পেয়েছে, তৃণমূলও প্রায় 1,000 কোটি টাকার ওপরে ইলেকট্রাল বন্ড পেয়েছে। এই টাকাগুলো নির্বাচনের কাজে বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। এই সমস্ত প্রশ্নগুলো আকাশে বাতাসে ভাসছে। আমরা বলছিলাম, আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছিলাম এবং আন্তরিকভাবে আমার বিশ্বাস আমাদের বামফ্রন্টের নেতৃত্ব আন্তরিকভাবে এখনও তারা নিজেদেরকে যদি মনে করে যে নিজেদেরকে রিথিঙ্ক করতে পারে, তাহলে আমাদের বামফ্রন্টের নেতৃত্ব নিশ্চিতভাবে এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা সততার সাথে লড়াই করতে চায় তাদেরকে সবসময় আহ্বান জানাবে এবং অ্যাকোমোডেট করবে। একটা
আশঙ্কা তোমার মনে জাগছে যে নির্বাচনী বন্ডের টাকা দিয়ে তৃণমূল বিজেপি কিনে নিতে পারে নওশাদ সিদ্দিকীকে? না, আমি সেটা বলছি না। নির্বাচনী বন্ডের টাকা যেভাবে তৃণমূলের ঘরে বিজেপির ঘরে গেছে, তো সেই টাকা তো তৃণমূল বিজেপি তাদের নিজেদের প্রয়োজনে ইলেকশন ব্যবস্থাটাকে বিপথে পরিচালিত করবার জন্য ব্যবহার করবে, এবং সেই টাকা তারা কোথায় কখন কিভাবে ব্যবহার করছে সেটা তো বাংলার মানুষ দেখবে এবং দেখতে পাচ্ছে, এবং আশঙ্কা তো করবেই বাংলার মানুষ বিভিন্নভাবে। নওশাদ সিদ্দিকী কিন্তু এই জোট না হওয়ার কারণে, বামেদের সঙ্গে জোট না হওয়ার কারণে দুষছেন বামেদেরই, যে তারাই বোঝাপড়া করেন। দেখো, এটা হচ্ছে মানে একটা ইম্যাচিউরিটির বলা যেতে পারে। তার কারণ হচ্ছে সে একটা দলের চেয়ারম্যান, সে নিজে ঘোষণা দিল যে ডায়মন্ড হারবারে দাঁড়াবে, এবং হঠাৎ করে সে ডায়মন্ড হারবারে দাঁড়ানো থেকে নিজে পিছিয়ে পড়লো, এবং এতে বামেদের কী দোষ? বামেরা তো তাকে সমর্থন জানাবে বলেছিল, আর তারপরে বামেরা তো এখনও বলছে যে নির্বাচনী আসন সমঝোতা আর জন্য আমরা সবসময় প্রস্তুত, এবং আমরা আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সার্বিকভাবেই যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে জোট চাই, এবং তার দল তো তাদের প্রার্থী ঘোষণা করেছে। অর্থাৎ জোট যদি হয়, আসন সমঝোতা যদি হয়, সেটাকে যদি ভেঙে থাকে, যেটা নওশাদ সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকীর দল ভেঙেছে, এতে বামেদের কোনো আর নেই। বামেরা বারে বারে উদারতার পরিচয় দেখিয়েছে, সর্বভারতীয় রাজনীতি দেখেছে, এ রাজ্যের রাজনীতিতেও দেখিয়েছে, এবং আগামী দিনেও দেখাবে। কারণ মূল যে শত্রু, সেই শত্রুর বিরুদ্ধে বাংলাকে বাঁচাতে, দেশকে বাঁচাতে বামেরা দায়বদ্ধ, বদ্ধপরিকর। রাজনীতি বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরা মনে করছেন যে এই লোকসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকী এবং তার দল ভোট কাটুয়ার ভূমিকা তারা পালন করবে। কি মনে হচ্ছে, সিপিএমের ভোট কাটবে নওশাদ সিদ্দিকী? কারণ আমরা দেখছি যাদবপুর থেকে ব্যারাকপুর, শ্রীরামপুর, বেশ গুরুত্বপূর্ণ সিটগুলো যেখানে সিপিআইএম তারা প্রার্থী দিয়েছে, সেখানেও আইএসএফ প্রার্থী দিয়েছে। দেখো, একটা সুনির্দিষ্ট হয় যদি বলতে হয়, একটা রাজনৈতিক দল সে তার গোটা ভারতবর্ষ জুড়ে 543টা আসন আছে, 543টা আসনে সে প্রার্থী দিতে পারে, এবং যে কোনো সাধারণ মানুষ নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এটা নিয়ে আমার অন্য হয় বলার কিছু নেই। তবে বাংলার মানুষ তো ভোট দেয়, বাংলার মানুষ তারা সুনির্দিষ্টভাবে বিচার বিবেচনা করবে যে একদম উত্তরবঙ্গের বালুরঘাট থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জয়নগর পর্যন্ত এই আসনগুলোতে তৃণমূল বিজেপিকে হারাতে কারা পারে। যাদবপুরে তৃণমূল বিজেপিকে হারাতে কারা পারে, মুর্শিদাবাদে তৃণমূল বিজেপিকে হারাতে কারা পারে, বালুরঘাটে তৃণমূল বিজেপিকে হারাতে কারা পারবে, জয়নগরে তৃণমূল বিজেপিকে হারাতে কারা পারবে। মানুষ তাদেরকেই ভোট দেবে। যারা বিভিন্ন অসৎ উদ্দেশ্য নিয়ে বিষয়টাকে গোলমাল পাকিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের কাছে মানুষ থাকবে না। লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী বন্ড একেবারে প্রচারের তুঙ্গে, আর এটাকে যখন বামেরা হাতিয়ার করতে চাইছে, অন্যদিকে কিন্তু সিএ বিজেপি তারা সেটা লাগু করেছে, এবং সিএর ফসল কি ঘরে তুলতে পারবে বিজেপি, এটাও যখন প্রশ্ন উঠছে, তখন কিন্তু মুসলিমরা সিএর জন্য কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে এই একটা প্রশ্ন উঠছে। বারবার তারা বোঝানোর চেষ্টা করছে যে সিএর জন্য মুসলিমরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু মুসলিমরা কি বুঝছে? আমাদের সঙ্গে রয়েছেন বাম ছাত্রনেতা মোহাম্মদ সাফিউল্লাহ, তার সঙ্গে কথা বলবো। এই সিএ নির্বাচনী বন্ড নিয়ে তো বামেরা তারা একটা হাতিয়ার করেইছে, অন্যদিকে সিএ হাতিয়ার করছে বিজেপি। সিএ এর ফসল কি তুলতে পারবে বিজেপি, কি মনে করছেন? দেখো, সিএ বিষয়টা নিয়ে ঠিক এখন থেকে তুমি 5 বছর পিছনে চলে যাও, 2019 সাল, ঠিক সেই সময় ঘটা করে পার্লামেন্টে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ করা হলো, এবং গোটা ভারতবর্ষ জুড়ে একটা মানে এনআরসি সিএর একটা উন্মাদনা তৈরি করলো। আমাদের রাজ্যে সেই সময় আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী 2 কোটি বাঙালিকে বা পশ্চিমবঙ্গ থেকে তাড়াবো, এবং এখানে কোনো মুসলমানদেরকে ঘুষপেটি বলা বিভিন্ন শব্দ চয়ন তিনি করলেন সেই সময়। এবং সেই সময় আবার উল্টো দিকে আমরা দেখলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে ব্যবহার করে 2021-এর নির্বাচন, 2019-এর নির্বাচনে মূল যে মানুষের ইস্যু, সেই ইস্যুগুলোকে সবটা ঘুরিয়ে দিয়ে একদিকে হিন্দু একদিকে মুসলমানের যে পোলারাইজেশন পলিটিক্স, সেই পলিটিক্সটা দিয়ে দুটো দলই তার সুবিধা উপলব্ধি করলো। এবং আমরা যারা রুটি রুজি, রোজগার, স্বাস্থ্য, শিক্ষার কথা বলি, সেটা সেই সময় গৌণ হয়ে গেল। এখন দেখো, 2019 সালের পরে ঠিক 5 বছর সময়, এই 5 বছরের মধ্যে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই অ্যাক্টের মধ্যে কারা নাগরিকত্ব পাবে, নাগরিকত্ব পেতে গেলে কি করতে হবে, তার যে ফ্রেমওয়ার্ক, এই 5 বছরের মধ্যে কিন্তু বিজেপি কোনো রকম তাদের সময় হলো না যে কিভাবে এটাকে লাগু করতে হবে, তার নিয়ম কি, সুনির্দিষ্ট কারণগুলো কি, কোনো কিন্তু সময় সুযোগ পেল না। কিন্তু এখন যখন একদম শিওরে নির্বাচন আর কয়দিন পরে
পরে নির্বাচন, এই নির্বাচনের সামনে গোটা ভারতবর্ষ জুড়ে ইস্যুগুলো কী কী? এই নির্বাচনের সময় ভারতবর্ষের ইস্যু হচ্ছে ভারতবর্ষ স্বাধীনতার পরে বেকারত্বের মাত্রা হচ্ছে সব থেকে উঁচুতে। ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে কৃষকরা গোটা ভারতবর্ষে ক্ষোভে ফুঁসছে নরেন্দ্র মোদী সরকারের যে কৃষি নীতি, সেই কৃষি নীতির বিরুদ্ধে ফুঁসছে। এবং উল্টো দিকে গোটা ভারতবর্ষের ছাত্র সমাজ যে নিউ এডুকেশন পলিসি, নয়া জাতীয় শিক্ষানীতি, যা দেশের গরিব পরিবারের ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার কেড়ে নিতে চাইছে, শিক্ষাকে কর্পোরেট হাঙরদের হাতে তুলে দিতে চাইছে, সেই নীতির বিরুদ্ধে ছাত্র সমাজ খুব ফুঁসছে। এবং একই রকমভাবে তুমি হাতরাস দেখো, সম্প্রতি মণিপুর দেখো, এবং গোটা দেশের মা বোনেরা তারা এই বিজেপি শাসনে তারা অত্যাচারিত, লাঞ্ছিত, তারা ধর্ষিত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানির তার কোনো রকম সময় সুযোগ ছিল না। এবং তার উল্টো দিকে গ্যাসের দাম বলো, পেট্রোলের দাম বলো, এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমরা প্রত্যেকটা লক্ষ্য করছি। এবং উল্টো দিকে সম্প্রতি আমাদের সামনে এসেছে কি? সামনে এসেছে ইলেকট্রাল বন্ড। ইলেকট্রাল বন্ড নিয়ে আমি বলছি, ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে কীভাবে বিজেপির মতো দলগুলো কীভাবে ফুলে ফেঁপে তারা বড় হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে মানুষ যখন এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আসে, ঠিক উল্টো দিকে আমাদের রাজ্যে যদি আসো, আমাদের রাজ্যে দেখবে যে এই 12-13 বছর পরে যখন এই নির্বাচন হচ্ছে, নির্বাচনে তাদের প্রশ্ন হচ্ছে কি, এখনও ধর্মতলার মেয়র রোডের গান্ধী মূর্তির পাদদেশে, মেয়র রোডের পাদদেশে, সেখানে প্রায় 1000 দিনের বেশি আমাদের রাজ্যের যুব সমাজ তারা অবস্থানে বসে আছে। কেন বসে আছে? তাদের ন্যায্য চাকরি চুরি হয়ে গেছে। সেই চুরির টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাটে পাওয়া গেছে। সেই চুরির টাকা আমাদের তৃণমূল কংগ্রেসের অজস্র নেতাদের বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে। এবং ইতিমধ্যেই রাজ্যের প্রায় 3 জন শাসক দলের বিধায়ক তারা জেল কাস্টডিতে আছে, শাসক দলের একজন বড় নেতা জেল কাস্টডিতে আছে, এবং শিক্ষা দপ্তরের একটা বড় অংশ জেল কাস্টডিতে। তাদের বিরুদ্ধে অভিযোগ কি? তারা চাকরি চুরি করেছে, চাকরি বিক্রি করেছে। এবং উল্টো দিকে দেখো যে একদম গরিব মানুষের রেশনের চাল চুরি করার দায়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী পর্যন্ত জেলে আছে, এবং তার সাঙ্গপাঙ্গরা জেলে আছে। এবং সম্প্রীতি চমকে দিয়েছে শাহজাহানের মতো একজন তৃণমূল কংগ্রেসের একজন দুষ্কৃতী, সে তার নেতৃত্বে কিভাবে শাহজাহান, শিবু সর্দার, উত্তম হাজরা, এদের নেতৃত্বে কিভাবে সন্দেশখালীর মা বোনেরা প্রতিদিন সম্ভ্রম হারিয়েছে, তাদের সম্ভ্রম হারিয়েছে, তারা ধর্ষিত হয়েছে। এবং সেখানে বিঘার পর বিঘা জমি সেখানে লুট হয়েছে। এবং এখন প্রতিদিন সামনে আসছে নতুন নতুন তথ্য যে আফগানিস্তান থেকে বা বিভিন্ন বিদেশ থেকে সেখানে মাদক পাচারের পর্যন্ত ঘটনাগুলো সামনে চলে আসছে। এই ঘটনাগুলো পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। পশ্চিমবঙ্গের মানুষ এই সময় দেখেছে তোমার নদিয়ার হাঁসখালির ঘটনা দেখেছে, কামদুনির ঘটনা দেখেছে, এবং সার্বিকভাবে পঞ্চায়েত নির্বাচনের সময় পঞ্চায়েতের 5 বছর ধরে তৃণমূলের লুট এবং পঞ্চায়েত ভোট লুট দেখেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে উল্টো দিকে আরও দেখছে কি, যে তৃণমূল কংগ্রেসের আজকে তিনি বিধায়ক, তিনি পরের দিন বিজেপির সাংসদ পদে প্রার্থী, আবার বিজেপির একজন নেতা সে পরের দিন চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবং এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপি দুটো রাজনৈতিক দলদের তাদের মানুষের কাছে নির্বাচনের সময় যাওয়ার মতো কোনো ইস্যু নেই। এই যেমন ধরো তোমার রানাঘাটে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী মুকুটমণি অধিকারী যেদিন বিজেপির প্রার্থী, এই তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে, তার আগের দিন কৃষ্ণনগরে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা, সেখানে যে টি শার্ট পরছে সেখানে লেখা থাকছে কি মমতা চর, পরের দিন সে বলবে মোদী চর। এখন মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য কোনো ইস্যু থাকে না। এই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে হঠাৎ করে সিএর আগমন, এই সিএর আগমনের মধ্য দিয়ে বিজেপি চাইবে আবার পশ্চিমবঙ্গের মানুষের রুজি, সন্দেশখালীর যন্ত্রণা, গোটা ইলেকট্রাল বন্ডের ঘটনা থেকে ছাত্রদের অধিকার, যুবদের অধিকার সবটাকে ভুলিয়ে দিয়ে সিএ সামনে রাখবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সিএটাকে নিয়ে বিভিন্ন সংখ্যালঘু মহল্লাগুলোতে গিয়ে সেখানে সিএর ভয় দেখাবে, আর নরেন্দ্র মোদী দল এবং বিজেপির দল তারা সেখানে এসে হুঙ্কার ছড়াবে যে সিএর মধ্য দিয়ে তারা আমাদেরকে এ রাজ্য থেকে সংখ্যালঘুদেরকে তাড়াবে, আদিবাসীদেরকে তাড়াবে, দলিতদেরকে তাড়াবে। কিন্তু আমরা বামপন্থীরা ইতিমধ্যেই বলেছি যে বামপন্থীদের নেতৃত্বে যদি দেশের সরকার হয়, ভারতবর্ষের বুকে ভারতবর্ষের যারা নাগরিক তাদেরকে তাড়ানোর অধিকার কারোর নেই। এখন একটা প্রশ্ন হচ্ছে যে বনগাঁর যে সাংসদ শান্তনু ঠাকুর এবং কেন্দ্রের মন্ত্রী, আমি শুনছিলাম যে তিনি নাকি ঠিক করছেন একে নাগরিকত্ব দেবেন, তাকে নাগরিকত্ব দেবেন। আচ্ছা, আমার কথা হচ্ছে তিনি তো আমাদের আইনসভা সদস্য, পার্লামেন্টের সাংসদ, আর তিনার যদি নাগরিকত্বই না থাকে তাহলে সাংসদ কী করে হলো? তাহলে নাগরিকত্ব নয়, অথচ ভারতের সাংসদ হব, ভারতের মন্ত্রী হব। আসলেই এরা প্রতিদিন মানুষকে বোকা বানাচ্ছে।
এই ভারতবর্ষের মাটিতে, এই বাংলার মাটিতে যারা বাস করে, বাংলার মাটিতে যারা দীর্ঘদিন ধরে তাদের প্রজন্মের পর প্রজন্ম থাকছে, বাংলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত হয়ে যারা বিভিন্ন উচ্চপদস্থ জায়গায় চাকরি করছে, বাংলার মাটিতে যারা চাষবাস করে যারা বাংলার মানুষকে অন্ন যোগাচ্ছে, এবং বাংলায় যারা ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছে বা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেছে, তাদের কাগজ দেখতে চাওয়া, তাদের নাগরিকত্ব দেওয়ার অধিকার এই মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী এদের মুখে সাজে না। মানুষ এই সিএর দিয়ে বিজেপি বা তৃণমূলকে আর চিড়ে ভেজবে না। বিজেপি বা তৃণমূলের এবারের নির্বাচন হবে রুটি রুজি রোজগারের প্রশ্নে, এবারের নির্বাচন হবে যারা শিক্ষা নীতি এনে ছাত্রদের শিক্ষার অধিকার কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে, এবারের নির্বাচন হবে সন্দেশখালীর মা বোনেদেরকে যারা কাঁদিয়েছে তাদের বিরুদ্ধে, এবারের নির্বাচন হবে যারা মেয়র রোডের বসে আছে, যে আমাদের রাজ্যের যারা যে যুবক যারা চাকরি প্রার্থী তাদের বঞ্চনার প্রতিবাদে এবারে নির্বাচন হবে। এবং সর্বোপরি এই নির্বাচন মানুষের কথা বলবে, মানুষ ঠিক করবে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দেবে। বলছো সিএর ফসল, সিএর লাভ তুলতে পারবে না বিজেপি, এমনকি তৃণমূল এই যে ভয় দেখিয়ে যে ভোট নেওয়ার বিষয়টা এটা করতে পারবে না। আমি নির্বাচনী বন্ডের প্রসঙ্গও বলছিলাম, অন্যদিকে হাতিয়ার করেছে নির্বাচনী বন্ডকে বামেরা কি এর ফসল তুলতে পারবে? নির্বাচনী বন্ডের মাধ্যমে মানুষ বোঝাতে পারবে? দেখো, ইলেকট্রাল বন্ড যখন আইনি একটা তার শেপ দেওয়ার জন্য যখন পার্লামেন্টে প্রথম এই বিজেপি সরকার যখন নিয়ে আসলো, তখন একদম প্রথম দিন থেকে বামপন্থীরা বলেছিল এটা হচ্ছে আসলেই তোলা আদায় করবার একটা আইনি শেপ দেওয়া আর কি। তোলা আদায় করার আইনি শেপ আজকে 5 বছর পরে যখন এটা প্রকাশ্যে এসেছে সেটা প্রমাণিত হয়েছে। এবং এই প্রকাশ্যে আসার ক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন মানুষ বামপন্থীদেরকে পছন্দ হতে পারে, বামপন্থীদেরকে অপছন্দ করতে পারে, কিন্তু একটা জায়গাতে তাদেরকে মানতে হবে, কারণ এই নির্বাচনী বন্ডের বিষয়টা সামনে আসার জন্য যে আইনি লড়াইটা একদিকে যেমন বামপন্থীরা করেছে, এবং উল্টো দিকে যে বামপন্থী দলগুলো আছে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে, যেমন সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইএমের লিবারেশনের মতো যে বামপন্থী দলগুলো, তারা এই যে কোটি কোটি টাকার ইলেকট্রাল বন্ডকে তাদের যে লোভ, সেই তাদের কাছে, তাদের নীতির কাছে এই টাকা তাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হয়নি। এবং তারা সেদিনকে সদর্পে ঘোষণা করেছে যে এই কোম্পানি এবং তোলাবাজ কর্পোরেট হাউসের টাকা নিয়ে তাদের কাছে আমরা আমাদের আদর্শ বিক্রি করব না, এবং যারা এই কর্পোরেট লুটেরাদের কাছ থেকে তোলা আদায় করে তাদের জন্য নীতি নির্ধারিত করছে, তাদের জন্য একদিকে যেমন আইনি লড়াই থাকবে, রাস্তার লড়াই থাকবে। লড়াইটা অনেক কঠিন লড়াই ছিল। 5টা বছর পরে আজকে নির্বাচনের সামনে যখন প্রকাশ হয়ে দেখা যাচ্ছে যে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে যে মোট পরিমাণ যে ইলেকট্রাল বন্ড দেওয়া হয়েছে, প্রায় 50% ইলেকট্রাল বন্ড পেয়েছে আমাদের দেশের শাসক দল অর্থাৎ বিজেপি পেয়েছে। এখন সেই পরিমাণটা প্রায় 6,500 কোটি টাকার কাছাকাছি। এবং উল্টো দিকে তুমি অদ্ভুতভাবে লক্ষ্য করো, আমরা যখন বারবার বলতাম যে এই রাজ্যে শাসন ক্ষমতায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের লটারি সংযোগ, এই ইলেকট্রিক বিল বারবার বেড়ে যাচ্ছে কেন, এই তার সঙ্গে আমরা দেখেছিলাম যে আদানির সঙ্গে বিভিন্ন ঘনিষ্ঠতা বা বিভিন্ন কর্পোরেট হাউসের সঙ্গে ঘনিষ্ঠতা বা তাদের বিরুদ্ধে কথা বলতে পারবার ক্ষেত্রে তাদের যে ভয়, এই যেগুলো থেকে আমরা বারবার প্রশ্ন তুলেছিলাম যে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আসলে এরা কর্পোরেটের বশংবদ এবং কর্পোরেট হাউস এদেরকে পরিচালিত করে, আদানির মতো গোষ্ঠী, আম্বানির মতো গোষ্ঠীদেরকে পরিচালিত করে। আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে একটা মাত্র রাজ্যে ক্ষমতায় থেকে তারা ইলেকট্রাল বন্ডের যে প্রাপ্য, সেই প্রাপ্যের তারা 2 নাম্বার হয়েছে। এবং এই বিপুল পরিমাণ টাকা দিয়েই তারা ইলেকশনের যে মেশিনারি, কখনো তারা দেখা যাচ্ছে বিরোধী দলগুলোকে তারা টাকা দিয়ে কিনছে। একটা নির্বাচনী প্রচারে কলকাতা থেকে বসিরহাট যাওয়ার জন্য তারা হেলিকপ্টারে করে চলে যাচ্ছে, এবং গোটা ভারতবর্ষে যে নির্বাচনী প্রক্রিয়াটাকেই তারা গণ্ডগোল করে দিতে চাইছে। এবং যখন কোম্পানির নামগুলো আসলো, কারা কারা টাকা দিল, এখানে অদ্ভুত নামগুলো এসেছে। মেঘা ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোম্পানি, যারা একের পর এক গুজরাট সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তারা প্রকল্প পেয়েছে, অথচ তাদের থেকে অনেক কোয়ালিটি সম্পন্ন যারা কোম্পানি, তারা কিন্তু এই প্রকল্প পায়নি। এমনকি এরকম তথ্য সামনে এসেছে যে কোভিডের সময় যারা এই যে ভ্যাকসিনের যারা বরাত পেয়েছে, সেই কোম্পানির কাছ থেকেও নরেন্দ্র মোদী সরকার টাকা নিয়েছে। লটারির যে এজেন্সিগুলো আছে তাদের কাছ থেকে মোদী মমতা টাকা নিয়েছে এরকম। এবং সম্প্রতি আমরা দেখেছিলাম যে একটা টানেলে
আমাদের দেশের প্রায় 40-45 জন শ্রমিক প্রায় 12-14 দিন ধরে আটকে ছিল এবং আমাদের পশ্চিমবাংলার শ্রমিকরা সেখানে আটকে ছিল। সেই টানেলের বরাত যারা দিয়ে পেয়েছিল তারাও ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে। আসলে ইলেকট্রাল বন্ডটা হচ্ছে যে মোদি সরকার ইলেকট্রাল বন্ডে এরকম করেছিল যে প্রথমত কোম্পানিগুলোকে বলা হবে যে তুমি ব্যবসা পেতে পারো, তোমার যে লাভটা হবে তার একটা বড় অংশ আমাকে আমার দলের তহবিলে আমাকে দান করতে হবে, মানে আমাকে দিতে হবে। এটা একটা দিক। আবার উল্টো দিকে দেখা গেল যে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি তার ব্যবসা বাণিজ্য করবার ক্ষেত্রে তার কোনো অসৎ উদ্দেশ্য আছে বা অসৎ পথে রোজগার করে, তাকে ইডি, সিবিআই, এনআইয়ের মতো মানে এজেন্সি তাদের পিছনে লাগিয়ে দিয়ে তাদের কাছ থেকে তোলা আদায় করা। এগুলো তো প্রকাশ্যে এসেছে যে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী, তাকে যখন অ্যারেস্ট করা হয়েছে তখন একজন অ্যারেস্ট করার পরে দেখা গেছে যে তাকে তার পক্ষে যাতে এই আজকের যে ঘটনা যারা রাজসাক্ষী হতে চাইছে, প্রথমে যখন তাকে অ্যারেস্ট করা হয়েছিল সেই ব্যক্তি কিন্তু তখন অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে কথা বলেছিল। পরে দেখা গেল যে সেই ব্যক্তি ইলেকট্রাল বন্ডে মোদি সরকারের পক্ষে টাকা দিচ্ছে, মানে বিজেপিকে টাকা দিচ্ছে, আবার সে এখন অরবিন্দ কেজরিওয়ালের বিপক্ষে চলে যাচ্ছে। অর্থাৎ তোমাকে টাকা দিতে হবে, নাই তোমাকে ইডির দিকে ফাঁসিয়ে দেবো, আর তোমাকে যা বলবো সেই তোতা পাখির মতো সেই কথাগুলো বলতে হবে। এই ইলেকট্রাল বন্ড নিয়ে ইতিমধ্যে আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাজব্যান্ড, যিনি শুভবুদ্ধি সম্পন্ন একজন মানুষ, তিনি অবজার্ভ করেছেন যে ভারতবর্ষের মতো একটা বৈচিত্র্যের দেশ, যেখানে এত সুন্দর একটা গণতন্ত্রের ব্যবস্থা, যেখানে ছোট বড় সমস্ত রাজনৈতিক দলগুলো যেভাবে নির্বাচনের যে লড়াই সংগ্রামে সামিল হয়, সেরকম একটা দেশের বৈচিত্র্যকে নষ্ট করবার জন্য গোটা পৃথিবীর ইতিহাসে এরকম একটা দুর্নীতি বিজেপি সরকারের নেতৃত্বে হয়েছে এবং তার যে সুফল ভোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দল তৃণমূল কংগ্রেস পেয়েছে। এখন আমরা বামপন্থীদের বক্তব্য যে গোটা ভারতবর্ষে যেখানে আমরা নির্বাচনে লড়াই সংগ্রামে সামিল হয়েছি, সেখানে আমরা ইলেকট্রাল বন্ড যে কত বড় ঘোটালা, ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে কিভাবে যে বিভিন্ন জীবনদায়ী ওষুধগুলোর দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, এই সমস্ত প্রচারগুলো করে মানুষকে বোঝানো দরকার যে কর্পোরেট তোলাবাজ হাঙরদের বিরুদ্ধে দেশকে বাঁচাতে, রাজ্যকে বাঁচাতে তৃণমূল এবং বিজেপিকে হারাতে হবে।